ওয়েলকাম টু আলিশা স্টোরিজ বেঙ্গলি। কণ্ঠ আমার, অনুভূতি আপনাদের। বিবাহিত জীবনের 13টা বছর পার করে গেলাম আমরা। একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার। তখন আমি বিয়েতে পড়াশোনা করছি। বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনায়। ছেলে চাকরি করে, পরিবার ভালো, সব মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন। আমিও আপত্তি করিনি। বিয়ে ঠিক হওয়ার 6 মাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হলো। ভালোই ছিলাম। অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হবার চেষ্টা করলাম। সেই 6 মাস চুটিয়ে প্রেম করলাম আমি আর সুমন। একজন সঠিক জীবনসঙ্গীর দেখা পেলাম। ভালো যাচ্ছিল দিন। নির্ভরশীল হয়ে পড়েছিলাম একে অপরের উপর। তারপর পরিবারের সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও হয়ে গেলাম গৃহিণী। শ্বশুর শাশুড়ির মন খুব সহজেই জয় করে নিলাম। সুমনও ছুটি পেলেই চলে আসতো বাড়িতে। কিছুদিন পর সুমনের সাথে ঢাকা চলে গেলাম। যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে কান্না করে, আমিও কান্না করি। তারপর দাম্পত্যও বেশ ভালো কাটছিল। এক কথায় স্বপ্নের মতো রঙিন দিন। যেখানে পোস্টিং হতো হাজবেন্ডের, সেখানেই আমাকে নিয়ে যেত। সময় পার হচ্ছে, বছর বাড়ছে। আশেপাশে বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না অভিশাপ করায়। এর মধ্যে বিয়ের 9 বছর পেরিয়ে গেল। সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালো চলছিল। একমাত্র সেই আমাকে বেবি না নেওয়ার জন্য দোষারোপ করতো না কখনো। বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করালাম আমরা, কিন্তু সব জায়গা থেকেই কোনো ফল হলো না। দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ার চিকিৎসা করাতে চাই। দেখি ওনারা কি বলে, আদৌ সন্তান সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কিনা। তারপর যে বলা সেই কাজ। দুজনে চললাম অজানা গন্তব্যে। টানা 1.5 মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো। তবে কথাটা এতটাও স্বাভাবিক ছিল না, কারণ আমি কখনো স্বাভাবিকভাবে কনসিভ করতে পারবো না, তারা বলে দিল। বরং IVF করাতে হবে বা টেস্ট টিউব বেবি নিতে হবে। আমাদের নিজস্ব ডিম্বাণু শুক্রাণুর মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান। আমরাও রাজি হলাম। শুরু হলো প্রস্তুতি। মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি। আমার ওজন 68 থেকে 55-তে এলো। দিন গড়াচ্ছে। আমার পিকআপ হলো। পিকআপে 13 দিনে 25টা ইঞ্জেকশন দেওয়া হলো তলপেটে। তারপর এটি হলো। মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম মস্ত সুখবর নিয়ে। একমাত্র আমরা দুজনেই জানতাম, সবটা অন্যদের বলা হয়নি। দিন গড়ালো। এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়ি ছিলাম। তারপর ঢাকা আসলাম। সম্পূর্ণ বেড রেস্ট ছিল। ডক্টর বলেছিল ঠিক করে খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। কেন জানি সে ঘুমটাই হতো না আমার। একটা সময় এসে বুঝতে পারলাম ওর রাত জেগে ফোনে কারোর সাথে চ্যাটিং করছে। মেসেজের টুংটাং শব্দ আমার কানে আসতো। প্রেগন্যান্সির জন্য ঘুম পাতলা হয়ে যায়। যদি বলতাম ফোন নিয়ে কি করো, সে বলতো এই তো একটু কাজ আছে, তুমি ঘুমাও। অথচ তখন গভীর রাত, বুঝতে পারতাম। সন্দেহ হতো, কিন্তু কি বলবো, কাকে বলবো? এই মানুষটা তো আমারই, তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারিনি। প্রচণ্ড দুর্বলতা কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর আগলে রেখেছে, ভালো রেখেছে আমাকে, কত সংগ্রাম করে দিচ্ছে মাতৃত্বের স্বাদ। ওনার উপর গোয়েন্দাগিরি কি করে করি? মনের ভেতর খুঁতখুত করতো সারাটা সময়। তারপর
একটা দরকারে বাবার বাড়ি যেতে হয় কয়েকদিনের জন্য। আর এদিকে ও ঢাকায় বাসা চেঞ্জ করে। আমিও যে কাজে যাই সে কাজ না হওয়াতে ঢাকায় নতুন বাসায় চলে আসি। এ বাসায় এসেও বিষয়টা লক্ষ্য করি, সে এখন ফোনটা আরও বেশি ব্যবহার করছে। এমনকি সকালে অফিস যাওয়ার আগে বেশ কবার ফোনও আসে, অথচ ও বাথরুমে থাকলে আমি ডেকে দেই, তোমার ফোন আসছে। অন্য কোনো মেয়ের নাম আমার সুমনের কল লিস্টে সবসময়ই জলজল করত। কি মানসিক পীড়া! তারপর একদিন রাত 9টায় সেই মেয়েটারই ফোন আসে। সেদিন সব সংকোচ ভেঙে বলেই ফেলি, এত রাতে কি দরকার? সে বলে একটা কাজে ওকে আগারগাঁও পাঠিয়েছিলাম, তাই পৌঁছে গেছে কিনা খোঁজ নিচ্ছিলাম। অথচ ও পাশের ভয়েসটা বেশ পরিচিত আমার কাছে। তারপর দীর্ঘ 10 মাসের যুদ্ধ জয় করেছিলাম নীরবে। যে মানুষটা পাশে থাকার কথা ছিল তখন সে অন্য কারো দখলে। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। ও সুইটি বেগম নামের এক পিয়নের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়ায়। তবে সেটা স্বীকার করে না কখনো। অনেক জোর করেও শুনতে পারিনি তাদের আদৌ কি সম্পর্ক। বারবার ফোন আসাতে একদিন জোর করলাম, বললাম, কে মহিলা? সে বলল, বান্ধবী। আমি বললাম, কেমনে চিনো, দেখেছো? সে বলল, হ্যাঁ, আমার অফিসের পিয়ন। ও অফিস যাওয়ার পর সাহস করে ফোন দিলাম, নিজের সঠিক পরিচয় দিয়ে জানতে চাইলাম, কি সম্পর্ক আপনাদের? সে বলল, বৌদি আপনি ভুল করছেন, সে আমার স্যার, তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের নেই। নিজেকে শেষ করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। নিজের সন্তানের কথা ভেবে পিছু হটলাম। যোগাযোগ বাড়তে থাকলো তাদের। ফেসবুক আর মেসেজ অথবা কল লিস্টে নাম্বার সবার আগে থাকতো। কিছু বললেই বলতো দরকার ছিল, অথচ অফিসের পিয়নের সাথে এত কি প্রয়োজন? অফিস যাওয়ার আপডেট, বাসায় আসার আপডেট, খাওয়া দাওয়া সব কিছুতেই যোগাযোগ থাকতো। ওর চোখে আমি আর একটা সময় চোখ মেলাতে পারিনি। কেমন ঘেন্না ঘেন্না লাগে। রোজকার মতো দিন কাটতে থাকে, যতটা কাজ করতে পারি করতাম। সংসার তো সামলাতে হবে। দূরত্ব বাড়ছে আর আমারও যন্ত্রণা বাড়তে থাকলো। গর্ভকালীন জটিলতার চেয়ে সুমনের পরিবর্তন হওয়াটা 1000 গুণ বেশি কষ্ট দিত আমাকে। শারীরিকভাবে এক ছাদের নিচে থাকলেও মানসিকভাবে তৈরি হলো এক পৃথিবীর দূরত্ব। এদেশ ওদেশ করে পুরো প্রেগনেন্সিতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে সুমনেরও। তবুও সুইটের সাথে সুমনের ছিল নিরবিচ্ছিন্ন সংযোগ। যাই হোক, এত মানসিক অবসাদের পরেও পৃথিবীতে আসলো আমাদের বাচ্চাটা, সুস্থ স্বাভাবিক অন্য বাচ্চাদের মতোই। ছেলে বাবুর জন্ম দিলাম আমি। বাচ্চার মুখ দেখে চোখের জল আটকাতে পারলাম না। সুমনও ভীষণ খুশি। তারপর সে আমার কাছে প্রমিস করলো আর কখনো অবৈধ সম্পর্কে জড়াবে না। তবুও বাচ্চা মাঝখানে, আমরা দুজন দুই পাশে 1000 মাইলের দূরত্ব নিয়ে চুপচাপ সংসার করছি। বাবু হবার 4 মাস পর একদিন সে আমার দিকে তাকালো অন্যভাবে। তার ডাক আমি অগ্রাহ্য করতে পারিনি। তবে আমাদের শারীরিক সম্পর্কের তৈরি হলো না আর। আবারও 7 মাসের সময় বাড়ি গেলাম বাবুর অন্নপ্রাশন দিতে। আমাকে বাড়ি থেকে আনার আগেই বলা হয়েছিল অফিসের পিকনিক আছে। সেই মোতাবেক আমি শাড়ি গয়না নিয়ে আসলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। আমাকে রেখেই চলে গেল সে। অভিমানে সারা দিন বান্ধবীর বাসায় গিয়ে পড়ে থাকলাম। সুমনকে জানালাম বাইরে এসেছি। সে ফেরার পথে আমাকে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিল, কিন্তু আমি মিথ্যে বলেছিলাম যে আমি বাসায় চলে এসেছি। একরকম যন্ত্রণা নিয়েই জীবন কাটছে তখন। বাচ্চার যখন 8 মাস বয়স, ও গাড়িতে বসে খেলে আর আমি আত্মহত্যার চেষ্টা করি। ছেলেটা হামাগুড়ি দিয়ে কাছে চলে আসে। মুছে ফেলি সব কষ্ট।
এবার কিছুটা সময়ের জন্য দুজনের ভাব হলো, তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। ওর দিকে কোনো আগ্রহ তৈরি হতো না আমার, বরং নিজেকে বিকৃত মনে হতো। সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সম্ভব হয়ে উঠল না। তবে মিথ্যা বলবো না, সে বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে। এক কথায় ছেলে অন্তঃপ্রাণ। তবে তাদের যোগাযোগ কমে গিয়েছিল ততদিনে। কিন্তু আমার মন কেন জানি আগের জায়গাটা দিতে পারছিল না সুমনকে। হঠাৎ করে সপ্তাহখানেক বাচ্চার ভীষণ জ্বর, কিছুতেই কিছু হচ্ছে না। একদিন ভোরে সুমনের কান্না জড়িত কণ্ঠে ঘুম ভাঙল আমার। আমাকে আর বাচ্চাকে জড়িয়ে সে কি কান্না! ওর ভাষ্য মতে সে আমাকে কষ্ট দিয়েছে বলে ভগবান তাকেও কষ্ট দিয়েছে। এক পর্যায়ে সুমন অসুস্থ হয়ে যায়। ওর রুগ্ন চেহারা আর সংশোধনের অশ্রু আমাকে বিনয়ী করে তোলে। আমিও কাঁদছিলাম সেদিন খুব। তারপর সে বলল, ওর অনেক বড় অন্যায় হয়েছে, সে আর কখনো এমন অন্যায় করবে না। সবটা স্বাভাবিক হতে শুরু করলো। সৃষ্টিকর্তার আশীর্বাদে সুমনও সুস্থ হয়ে গেল। ওর মাস খানেক পরে শুনলাম সেই মেয়েরও হেড অফিসে ট্রান্সফারেরও চিঠি এসেছে। আমিও সবটা ভুলে সুমনকে ক্ষমা করে দিলাম, কারণ অনুশোচনার যে প্রতিচ্ছবি ওর মুখে দেখতে পেতাম তা আমাকে ভাবাতো। বাচ্চাটাও বড় হতে থাকলো। আমি পুরনো সুমনকে খুঁজে পেলাম। প্রতিটা মুহূর্ত ঈশ্বরকে ভক্তি ভরে ডাকতাম। সেই মহিলার আর কোনো দিন আমাদের জীবনে আসেনি। পরে আমাদের একটা মেয়ে সন্তানও হয়, কিন্তু সুমন আর সে ভুল করেনি। 2 বাচ্চা আর আমরা বেশ সুখে আছি এখন। আমার অনেক ভালো দিন কাটে সবাইকে নিয়ে। কিছুদিন আগে থেকে শ্বশুর শাশুড়িরও আমাদের সাথে থাকে। সুমন, আমার বাচ্চারা, আমার পুরো পরিবার এখন খুব ভালো আছি। শুধু একটাই কথা মনে হয়, মাঝখানের কয়েকটা মাস কেন যে এত বিবর্ণ ছিল, দুঃস্বপ্নের মতো ভুলে থাকি। কারণ ভালোবাসার মানুষকে ক্ষমা করতেও হয় কখনো কখনো। হ্যালো কিউট বেঙ্গলিস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আলিশা। আমরা এই মুহূর্তে যে গল্পটি শুনলাম, এটি একজনের কাহিনী। ওনার এই কাহিনী এক ফেসবুক পেজের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। এই কাহিনী যখন আমি দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে আমিও আমার শ্রোতাদের কাছে এই কাহিনী তুলে ধরি। নিচে ডেসক্রিপশনে অবশ্যই আমি ফেসবুক পেজের নাম মেনশন করে দেব। এখন আমার প্রশ্ন, এই গল্প শোনার পরে আপনার কি মনে হয় যে আদতে কি ভালোবাসলে সব সময় ক্ষমা করে দেওয়া যায়? সব ভুলের কি আদতেই ক্ষমা হয়? আপনি হলে কি করতেন? আপনি কি ক্ষমা করে দিতেন? নাকি কিছু সময় অভিমানের দূরত্বে আসলেই অনেক দূরত্ব বাড়িয়ে দেয়? নাকি আত্মসম্মান বোধে ওই যাকে ভালোবাসা হয় সেই মানুষটির থেকে মুখ ফিরিয়ে রাখা দরকার? নাকি আসলেই ক্ষমা করে দেওয়া উচিত? আবারও বলছি, সব ভুলের কি আদতে ক্ষমা হয়? আসলেই হয়তো হয়। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট গল্পতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।